আমি একটু আসতে চাই আপনার ছাত্র রাজনীতির যে হাতেখড়ি, কিভাবে আপনি ছাত্র রাজনীতিতে জড়িত হলেন? এটি এটি খুবই ইন্টারেস্টিং এজন্যই যে ধরুন আমি যে অঞ্চল থেকে বড় হয়েছি, এই যে বললাম যে আমি ইন্টারমিডিয়েট ভর্তি কোচিংয়ের আগে আমি কখনোই ঢাকায় আসিনি। হুম, হুম। তাহলে আপনি বুঝতে পারছেন যে আমার সীমাবদ্ধতা হিসেবেও আপনি নিতে পারেন, অথবা আপনি বলতে পারেন যে কখনো কাজ ছিল না। আর ঢাকা শহরে আমার কোনো আত্মীয়স্বজন, ইভেন এখনো আমার কোনো আত্মীয়স্বজন ঢাকায় থাকে না। আমার বন্ধুরা থাকে, বা আমার রাজনীতি করার কারণে আমার অসংখ্য শুভাকাঙ্ক্ষী বন্ধু, ছোট ভাই, বড় ভাই, যারা আমার জীবনের একটি অংশ হয়ে গিয়েছে। হুম, হুম, হুম। কিন্তু এমনি নরমালি ঢাকা শহরে আমার কোনো আত্মীয়স্বজন এখনো থাকেন না। আচ্ছা। ঠিক আছে? এমন আমাকে অনেকে জিজ্ঞেস করতেন যে আরো আগে এরকম যে কোথাও গিয়েছি কিনা এই। আমি এরকম মনে, মনে ভাবতাম ঢাকাতে তো আমার কোনো আত্মীয় নাই। হ্যাঁ। তো যেটি বলছিলাম যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে আসলে আমি ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছি। তার আগে আমি পূর্বে সেভাবে কোনো রাজনীতি আসলে করিনি, এবং ছাত্র রাজনীতি বিষয়ে আমার সেরকম সম্মুখ কোনো ধারণাও ছিল না। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। আচ্ছা। সুতরাং বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকে আমি ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছি। অনেকেই অনেক আগে থেকেই করেছে স্কুল লাইফে, কলেজ লাইফে। আমি সেরকম করিনি। আমি স্কুল এবং ইন্টারমিডিয়েটের শুধুমাত্র পড়াশোনা করেছি। আচ্ছা। মানে অনেক পড়াশোনা করেছি, এর বাইরে আমি কোনো কিছুই আসলে করিনি। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরেই আমি ছাত্র রাজনীতি শুরু সেটা কি করেছি। 2008 বা 9 এর আর দিকে? নয়, জি। এবার আপনার খেয়াল আছে হয়তো 2007-08 ওই সময়ে একবার 111 গভর্নমেন্টের সময় আর্মির সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা জোট সমস্যা হয়েছিল। হুম। তখন বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলো প্রায় এভারেজে 2 মাস, 3 মাস, 4 মাস পিছিয়ে গেছে। সকল ওই যে এইখানের প্রভাবটা সারা শিক্ষা প্রতিষ্ঠানগুলো হয়েছে। আমাদের ভর্তি পরীক্ষাটাও একটু পিছনে হয়েছিল। আচ্ছা। তা আমরা সেইভাবে আমরা যখন ভর্তি হয়েছি বিশ্ববিদ্যালয়ে, ভর্তিটা হয়েছে আমরা 111 গভর্নমেন্টের সময়, কিন্তু আমাদের ক্লাস শুরু হয়েছে হচ্ছে মানে আওয়ামী লীগের সরকারের সময়। সুতরাং আমরা ছাত্র রাজনীতিতে আমি বিএনপি তো দেখিনি, এবং নিরপেক্ষ সরকার একটু দেখেছি। এবং আমাদের ক্লাস যখন শুরু হয়েছে তখন পুরোদমে আওয়ামী লীগ, প্রথম টার্ম আওয়ামী লীগ শুরু করেছে 2000, ওই সময়ে বোধহয় মানে 8-9 শেষে বিশ্ববিদ্যালয়ে এসে আপনি দেখলেন যে ক্ষমতায় হচ্ছে আওয়ামী লীগ, এবং প্রায় ঢাকা আওয়ামী লীগ। বিশ্ববিদ্যালয়ে তখন ছাত্রলীগের জয় জয়কার, যদি আমি বলি এইভাবে। কিন্তু আপনি সেই সময়ে ছাত্র দলের রাজনীতি শুরু করলেন কেন? বিরোধী দলের রাজনীতিতে কেন গেলেন? আচ্ছা, এটি খুবই এর মৌলিকত্ব রয়েছে এই প্রশ্নে। দেখুন, আমি সুবর্ণচরে যে অঞ্চলে বড় হয়েছি, হুম। মানে এটা অ্যাকুরেটলি আমাদের ইউনিয়নের নাম ছিল চর ক্লার্ক ইউনিয়ন। এটি এখন মোহাম্মদপুর ইউনিয়ন। আচ্ছা। সেটি মূলত কিছুটা তখনকার সময়, এখন না, একটু আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা। মানে সুবর্ণচরের ওই অঞ্চলটাই সব থেকে বেশি আওয়ামী লীগ ছিল তখনকার সময়। তো সে সময়ে আমি একটু দেখতাম যে আমাদের ওই অঞ্চলে বিএনপির লোকজন একটু বঞ্চিত হচ্ছে সবকিছু থেকে। মানে এমনকি আমি বিএনপির সময় দেখেছি যে কিছুটা আওয়ামী লীগ প্রভাব। ঠিক আছে? আচ্ছা। বা আমি অনেকগুলো ন্যাশনাল ইলেকশন দেখলাম যে একটা তো বিএনপির লোকজন ঠিকভাবে ভোট দিতে পারতো না। এই ভোট দিতে গেলে আওয়ামী লীগের লোকজন ডিস্টার্ব করতেছে, ভোট দিবে না, এরকম একটা এনভায়রনমেন্টের মধ্যে আমি আসলে বড় হয়েছি। বিশ্ববিদ্যালয় ভর্তি যেহেতু নোয়াখালী সুবর্ণচরের ওই অঞ্চল আওয়ামী লীগ অধ্যুষিত হলো, অ্যাজ এ জেলা হিসেবে বৃহত্তর নোয়াখালী কিন্তু আপনার বিএনপি অধ্যুষিত জেলা, এবং নোয়াখালী মানুষজনকে বিএনপি মানুষ মনে করে। এবং এটির প্রভাব হচ্ছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যেহেতু উনি ফেনীর জন্মগ্রহণ করেছেন, এই জন্য ওনার এক ধরনের প্রভাব পুরো বৃহত্তর নোয়াখালীর রাজনীতিতে রয়েছে। এখনও আপনি নিরপেক্ষভাবে ভোট হলে বৃহত্তর নোয়াখালী প্রায় সবকটি আসনই প্রায় বিএনপিরই আসন এটি। এবং 2008 সালে বিএনপি অনেক কম আসন পেয়েছে, আপনার মনে আছে? তখনই 12টি আসন বৃহত্তর নোয়াখালীতে পেয়েছে, এই 30-35টার মধ্যেও। সুতরাং বৃহত্তর নোয়াখালী কিন্তু অ্যাজ এ বিএনপি অধ্যুষিত এলাকা। সুতরাং এটির এক ধরনের প্রভাব। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার পূর্বে আমি ইন্টারমিডিয়েটে ধরেন ছাত্র দলের রাজনীতির কাছ থেকে দেখেছি, আমি কখনো করিনি। আমার যারা আমি ছিলাম নোয়াখালী যেখানে, সেটার এক ধরনের প্রভাব।
এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে বা ভর্তি হওয়ার আগে বাংলাদেশি জাতীয়তাবাদ বা ছাত্রদলের প্রতি এক ধরনের আমার ভালো লাগা, সেটি এখানে এসে এক ধরনের ইমপ্লিমেন্ট হয়েছে এবং সেটি একদম পুরো বিরোধী রাজনীতির সময়ে হয়েছে। এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তখন পিজি হসপিটালে ভর্তি ছিলেন আমরা যখন ছাত্র রাজনীতি শুরু করেছি। একবার উনি হসপিটালে পড়ে গিয়েছিলেন, তখন ছাত্রদল খুবই ওইখানে শক্তিশালী রাজনৈতিক অবস্থান দেখিয়েছিল শাহবাগে। সেই রাজনৈতিক অবস্থানে আমি সম্পৃক্ত ছিলাম। তখন বিশ্ববিদ্যালয়ে আমি জাস্ট ভর্তি হয়েছি সেই সময়। তখন থেকে আসলে শুরু ছাত্র রাজনীতি। জাস্ট এটুকু বলা যায় যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে আমি কখনোই ছাত্রদল করিনি, বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকে ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত। সেই সময় থেকে এখন পর্যন্ত আপনি সাধারণ সম্পাদক, এই এখন পর্যন্ত কি কি দায়িত্ব পালন করে এসেছেন? এটি আমরা ভর্তি হওয়ার পরে 2016 সাল পর্যন্ত এটি আমাদের ছাত্রদলের অনেকবারই আমরা কমিটি গঠন করার কাছাকাছি ছিলাম, কিন্তু আমাদের সেই সময় আমাদের জেনারেশনে কেউ আসলে কোনো পদ পায়নি। মানে ধরেন আমরা ভর্তি হওয়ার পর থেকে 16 সাল পর্যন্ত প্রায় 8 বছর আমরা ছাত্রদলে প্রায় শ্রম দিয়ে গেছি। পুরো জেনারেশন আমরা আমাদের কাছাকাছি যারা, তারা কেউ কোনো পদ পায়নি। আমরা 16 সালে এসে প্রথম আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ সাংগঠনিক সম্পাদক হয়েছি। যদি আমি হলের প্রার্থী ছিলাম, সেটি হয়নি। তারপরের কমিটিতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1 নম্বর যুগ্ম আহ্বায়ক হয়েছি। তারপরের কমিটিতে আমি সেন্ট্রাল কমিটির ভাইস প্রেসিডেন্ট হয়েছি। তারপরে 2024 সালের 1 মার্চ আমি ছাত্রদলের সাধারণ সম্পাদক হয়েছি। নির্বাচনের পরেই, নির্বাচনের ঠিক কয়েকদিন পরে আমাদের এই কমিটি 16 থেকে 24, হ্যাঁ, এই 9 বছরে 4টি পদ, কাউন্সিল। হ্যাঁ 4টি পদ আমি পেয়েছি। মানে 4টি, এই প্রত্যেকটি পদে কি কাউন্সিলের মাধ্যমে পেয়েছেন? না, কোনো পদই কাউন্সিলের মধ্যে না। এর মধ্যে একবারই ছাত্রদের আমাদের কাউন্সিল হয়েছিল সেন্ট্রাল কমিটিতে। আচ্ছা, সেটি 2019 সালে একবার হয়েছিল কাউন্সিলের মাধ্যমে। তো সেখানে শুধু 2টি পদে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল সেন্ট্রাল কমিটিতে। আচ্ছা, বাকি পদগুলো এমনি সেন্ট্রাল কমিটি, যেটি বিচার বিশ্লেষণের মাধ্যমে কমিটি হয়ে থাকে আর কি। এই বিচার বিশ্লেষণটা আসলে কিভাবে হয়? এটি অনেকভাবে নির্ধারণ করেন যারা দায়িত্বশীল থাকছেন। ধরুন আমি এখন ছাত্রদলের সাধারণ সম্পাদক, ধরুন আমাদের সভাপতি রয়েছে বা আমাদের সেন্ট্রাল কমিটির আরও অনেকে কাজ করে। তো তারা প্রত্যেকে এক একটা জায়গায় দায়িত্ব থাকে। ধরুন আমাদের সেন্ট্রাল কমিটিতে এখন 38টি সাংগঠনিক টিম রয়েছে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি গঠনের জন্য। আচ্ছা, তো তারা কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে গেল, যে কারা কারা ছাত্রদল করতে চায় বা কারা পূর্বে ছাত্রদল করেছে, ভবিষ্যতে ছাত্রদল করতে কারা সক্ষম, সকল কিছু যাচাই বাছাই করে এগুলো লিখিত সদস্য ফর্ম পূরণ করা হয়। করার পরে সেখানে এক ধরনের অনেক সময় ভোটাভুটি হয় কাউন্সিল, আবার অনেক সময় ভোটাভুটি করা লাগে না। অনেক সময় ঐক্যমত যদি হয়ে যায় যে এরা প্রেসিডেন্ট সেক্রেটারি হবে বা এরা, তখন আর ভোটাভুটি হয় না। এটা কি আমাদের ঊর্ধ্বতন যারা লিডার দায়িত্বশীল তাদের ঐক্যমত? না, ধরুন এই যে সেন্ট্রাল কমিটি যারা এখানে ধরুন কুড়িগ্রাম সরকারি কলেজ ধরুন, তো সেখানে একটা কমিটি গঠন করা হবে। তো এই কুড়িগ্রাম সরকারি কলেজে কারা আগে থেকে ছাত্রদল করতেন বা বর্তমানে কারা করেন, কারা আন্দোলনের শ্রমগাম আছে, কারা সাধারণ শিক্ষার্থীর জন্য অতীতে কাজ করেছে, তো এরকম সমন্বয়ে ধরুন অনেকগুলো সদস্য ফর্ম বা কারা এই পদের জন্য আগ্রহী, এরকম একটা তালিকা তৈরি করা হয়। তালিকা তৈরি করার পরে যদি দেখা যায় যে এখানে সভাপতি এবং সাধারণ সম্পাদক বা বাকি পদগুলোর জন্য যারা যারা আগ্রহী তাদের বিষয়ে যদি ঐক্যমত হয়ে যায়, তাহলে তো ধরেন সরাসরি কমিটি ঘোষণা করা হয়। ঐক্যমতটা কারা করে? আপনারা সেন্ট্রাল না, ওই কলেজের যারা নেতৃত্ব প্রত্যাশী তারা যদি নিজেরা ঐক্যমত হয়ে যায়, আর যদি ঐক্যমত যদি না সম্ভব হয়, ধরুন নিজেদের মধ্যে মনে হচ্ছে যে আরো কয়েকজন প্রতিদ্বন্দ্বী আছে, তখন সেন্ট্রাল কমিটির তত্ত্বাবধানে সেখানে এক ধরনের ভোটাভুটি হয়। আচ্ছা, ভোটাভুটির মাধ্যমে বা জেলা কমিটিও থাকে, তখন নেতৃত্ব এস্টাবলিশড হয়। এখানে যারা পদ পেতে আগ্রহী তাদের কি নিজের সাংগঠনিক কাজের বাহিরে কোনো আর্থিক লেনদেন করতে হয় কিনা? না, এরকম কোনো সুযোগই নেই। আর্থিক লেনদেনের সুযোগ কেন আসবে? এখানে অপশনই নেই। এখানে তো ধরুন যারা সভাপতি সাধারণ সম্পাদক, মানে যাদের আসলে ঐক্যমত্য হবে, হ্যাঁ, সেই টিমটার কাছে যদি অর্থের যোগান দেয়া যায়, তাহলে এরকম কোনো কমিশন হয়তো না, ওরকম কোনো সিস্টেম ছাত্র দলে নাই। অন্য কোথাও থাকতে পারে কিনা আমি জানি না, ছাত্র দলে এগুলো নাই। আচ্ছা আচ্ছা, এখন পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় বা কলেজে কি ছাত্র দলের কমিটি আছে? আমরা দায়িত্ব পাওয়ার পরে, অর্থাৎ 5 আগস্টের পরে যেহেতু অবারিত সুযোগ তৈরি হয়েছে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার, তার আগে আপনি জানেন যে বিভিন্ন প্রতিবন্ধকতা ছিল, এটি সকল বিরোধী রাজনৈতিক দলের।
আমাদের 38টি টিম সব মিলিয়ে প্রায় বাংলাদেশে 2100 শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি গঠন করেছে। এটি আমাদের 5 তারিখের পর 5 তারিখের এখন পর্যন্ত। এর মধ্যে বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয় কমিটি গঠন করা হয়েছে। কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয় পূর্বের কমিটি এখনো বিদ্যমান আছে, যেগুলো নিয়ে আমাদের যাচাই বাছাই চলছে। যেমন আগামী সপ্তাহে আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হবে, এবং ওই সপ্তাহে মানে আগামী সপ্তাহের মধ্যেই বরিশাল বিশ্ববিদ্যালয়, এই দুটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হবে এই আগামী সপ্তাহের মধ্যে। সুতরাং এরকম করে নেতৃত্ব গত 1-1.5 বছর ধরে চলমান আছে। এই বিশ্ববিদ্যালয়গুলোতে ঐকমত্য কমিশন একমত হতে পারে নাই। না, ওইখানে অনেকের নেতৃত্ব, বড় সংগঠন অনেকেই তো চাইবে সভাপতি সাধারণ সম্পাদক হতে, এটাই স্বাভাবিক, চাওয়া উচিত। তো একটি সংগঠনে শুধু 2 জনকে সভাপতি সাধারণ সম্পাদক হতে চাবে, অনেকে হইতে চাবে। এর মধ্যে থেকে যাচাই বাছাই করে যখন দেখা যাবে যে না এটা ভোটাভুটি করলে সব থেকে ভালো পন্থা, তাহলে ভোটাভুটি হবে।